Yes, sir. Maximum are here. সবাই আছেন না কি বলে? জি স্যার। ওকে, আপনার এখান থেকে খুব একটা আপনার বোর্ড অফ ডিরেক্টরস কমিটি। সো মানে আপনি দেখবেন এক্স্যাক্টলি কাইন্ড অফ কি আপনার এই গভর্নিং সিস্টেমটা কাইন্ড অফ আপনার বাংলাদেশ গভর্নিং সিস্টেমের মতোই। সংসদ ভবনে কি মানে সংসদ মেম্বার এমপিদের মধ্যে কি আলাদা আলাদা সাব কমিটি হয় কি হয় না? সংসদীয় কমিটি হয় কি হয় না? হয়ে থাকে স্যার। ইয়া, সো আপনার এই বোর্ড অফ ডিরেক্টর তো একটা মানে বড় একটা পরিচালনা বোর্ড। সো এখানে আবার বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে আবার কি হয়, আপনার আলাদা আলাদা সাব কমিটি হয়, সাব কমিটি। সো বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে আবার একটা অডিট কমিটি হবে। ওই অডিট কমিটির আপনার ওই বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে একটা অডিট কমিটি হয়। অডিট কমিটি আর একটা কি নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি। সো বোর্ড অফ মানে ডিরেক্টরের মধ্যে আবার সাব কমিটি আছে। সো আপনার টু এনশিওর গুড গভর্নেন্স ইন দ্য কোম্পানি দ্য বোর্ড শেল হ্যাভ অ্যাট লিস্ট ফলোইং সাব কমিটিস। আরো অন্যান্য সাব কমিটিও আপনি মানে কোম্পানি করলে করতে পারে বা বোর্ড অফ ডিরেক্টরের ইচ্ছা করলে করতে পারে, বাট এই দুইটা সাব কমিটি অবশ্যই থাকতে হবে বোর্ড অফ ডিরেক্টরের মধ্যেই। মানে কিছু 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 মানে বোর্ড মেম্বারকে নিয়ে আলাদা একটা সাব কমিটি, যে আপনারা এই তিনজন এই সাব কমিটিটা আপনারা দেখবেন, আপনারা এটা দেখে আমাদেরকে বোর্ডকে রিপোর্ট করবেন। সো এখানে আছে অডিট কমিটি অ্যান্ড নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি। সো অডিট কমিটি কি, অডিট কমিটির কাজটা কেমন? রেসপন্সিবিলিটি টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস। আপনার দ্য কোম্পানি শেল হ্যাভ এন অডিট কমিটি অ্যাজ এ সাব কমিটি of the board. The audit committee shall assist the board in ensuring that the financial statements reflects true and fair view of the state of affairs of the company and in accordance a good monitoring system within the business. So business internal control and compliance এবং বিজনেসের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা মানে অ্যাকাউন্টস এর মধ্যে বিজনেসের প্রকৃত অবস্থা মানে প্রতিফলিত হয়েছে কি হয় নাই। সো এটার জন্য অডিট কমিটি এটা এনশিওর করবে। And then audit committee shall be responsible to the board and the duty of audit committee shall be clearly set forth in writing. So audit committee responsibility কি হবে সেটা আবার কি একদম রিটেন আকারে থাকবে। এবং এই ছোট মানে বোর্ড অফ ডিরেক্টরের আন্ডারে যে সাব কমিটিটা তারা টোটাল বোর্ড অফ ডিরেক্টরের কাছে তারা কি থাকবে মানে দায়বদ্ধ থাকবে এই টোটাল কি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আপনার কমপ্লায়েন্সের ইস্যুতে। এন্ড দেন আপনার কনস্টিটিউশন অফ দ্য অডিট কমিটি, মানে অডিট কমিটিটা কিভাবে হবে, আসলে অডিট কমিটিতে কারা থাকবে। সো অডিট কমিটি শেল বি কম্পোজ অ্যাট লিস্ট 3 মেম্বার্স। মিনিমাম 3 জন মেম্বার থাকতে হবে, বেশি থাকলে সমস্যা নাই। 3 জনের কম দিয়ে অডিট কমিটি হবে না। সো দ্য board shall appoint member of the audit committee who shall be non-executive director of the company excepting chairperson of the board and shall include at least one independent director. So ওই অডিট কমিটিতে অডিট কমিটি হবে কি মানে অডিট কমিটি হবে আপনার কি নন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার দ্বারা, এবং ওই নন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার তো চেয়ারম্যান তো নন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, চেয়ারম্যান অডিট কমিটির মেম্বার মানে অডিট কমিটিতে থাকতে পারবে না। সো আপনার এবং ওই অডিট কমিটিতে আবার একজন কি থাকতে হবে মানে মিনিমাম একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। সো এবার বুঝেন অডিট কমিটি যদি মিনিমাম 3 জনের হয় তাহলে একজন হইলো কি জেনারেল ডিরেক্টর, আর একজন হইতে হবে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, আর একজন হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তার মানে ওই অডিট কমিটির মধ্যে দেখেন 2 জন কিন্তু নন এক্সিকিউটিভ ডিরেক্টর, একজন হইলো কি কোম্পানির ডিরেক্টরদের মধ্যে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নন এক্সিকিউটিভ ডিরেক্টর। আর রেগুলার ডিরেক্টর একজন থাকতে পারবে যদি 3 জন হয়। আর যদি 4 জন হয় তাহলে নর্মাল ডিরেক্টর 2 জন আর 2 জন থাকবে
নন এক্সিকিউটিভ ডিরেক্টর। মানে এইভাবে যদি অডিট কমিটি ফর্ম হয়, ওইখানে কি মোটামুটি স্বচ্ছতা নিশ্চিত করা যাবে কি যাবে না? যাবে স্যার। All members of the audit committee should be financially literate. So audit কমিটিতে একজন বসাই দিলেন, উনি ফাইন্যান্স বোঝে না, উনি কিছু বুঝে টুঝে না, উনি ব্যবসায়ী মানুষ, অনেক টাকার মালিক। ইজ ইট ওকে? মানে ওইটা করলে কি এই কমপ্লায়েন্সটা এনশিওর হবে? এবং at least one member shall have accounting and related financial management background and 10 years of such experience. সো অডিট কমিটিতে যদি মানে ওই 3 জন বা 4 জন বা 5 জন যদি আপনি যাই নেন না কেন, আপনার এর মধ্যে আপনার নন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের কেউ নাই, তাইলে আপনার অ্যাকাউন্টসটা বুঝবে কে? অ্যাকাউন্টসের মানে এনসিওরিটি মানে আপনার কমপ্লায়েন্সটা এনশিওর করবে কে? এটা ঠিক আছে কিনা, এটা কি নন অ্যাকাউন্টেন্ট এটা বুঝবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? না স্যার। সো বলছে shall have accounting or related financial management background এবং 10 বছর এক্সপিরিয়েন্স থাকা মাস্ট। When the team of service of any committee member expires or there any circumstance causing any committee members to be unable to hold office before expiry of the service term. So আপনার কোনো কি হয়, আপনার যদি হয় না team of আপনার term of service of committee members expiry or there any circumstance causing any committee members to be unable to hold office before expiry of the term of service, the company secretary shall act the secretary of the committee. যদি কোনো ওই অডিট কমিটির কোনো মেম্বার যদি কি মানে সময়ের আগে যদি কি হয়ে যায়, উনি আনএবল হয় বা উনি যদি মানে এক্সপায়ারি হয়ে যায়, তখন কি করবে? ওই শূন্য পদে কাজ করবে কে? শূন্য পদে কোম্পানি সেক্রেটারি ওই পজিশনটা আপাতত ফুলফিল করবেন। The quorum of the audit committee meeting shall not constitute without at least one independent director. যদি কোনো অডিট কমিটির মিটিং হয়, অডিট কমিটির মিটিং এর মধ্যে যদি অ্যাটলিস্ট মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর না থাকে, তাহলে কি ওই মিটিংটা কি মানে হবে? না স্যার। তার মানে কি আপনার অডিট কমিটির মিটিং এর মধ্যে ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে বাইরের লোকজন, বাইরের ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা মাস্ট। এই যে নিয়ম নীতিগুলি কমপ্লায়েন্স গুলি দিচ্ছে কেন? দিস ইজ কর্পোরেট গভর্নেন্স টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার। এবং অডিট কমিটি কি করবে? ওভারসি দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রসেস, মনিটর চয়েস অফ অ্যাকাউন্টিং পলিসিস এন্ড প্রিন্সিপালস, monitor internal audit and compliance process to ensure that it is adequately resourced, and oversee hiring and performance of external auditors. So বছর শেষে তো কোম্পানিতে এক্সটার্নাল অডিটর আসে নাকি অডিট করার জন্য? সো বছর শেষে এক্সটার্নাল অডিটর আসে অডিট করার জন্য। এই এক্সটার্নাল অডিটরের পারফরমেন্সটা দেখার দায়িত্ব হলো আপনার অডিট কমিটির। Hold meeting with the external or statutory auditor for reviewing the annual financial statements before submission to the board approval or adoption. আপনার বোর্ড অ্যাপ্রুভাল or বোর্ড অ্যাডপশনের আগে আপনার এক্সটার্নাল অডিটরের সাথে অ্যানুয়াল রিপোর্ট নিয়ে কি করবে? আপনার রিভিউতে বসবে আপনার এই অডিট কমিটি। রিভিউ along with the management and annual financial statements before submission to the board for approval. আপনার বোর্ডের ফাইনাল অ্যাপ্রুভাল করার আগে কি করবে? ফাইনাল অ্যাপ্রুভাল করার আগে আপনার ম্যানেজমেন্টের সাথে আপনার কি করবে? রিভিউ করবে। একটা রিভিউ হলো অডিটরের সাথে, আরেকটা রিভিউ হলো কি ম্যানেজমেন্টের সাথে। অডিট কমিটি ম্যানেজমেন্টের সাথে বসবে, মানে এমডি এবং হাই অফিসিয়াল যারা আছে বিজনেস চালায়, সিএফও, এইচআর এর হেড যারা আছে ওই ম্যানেজমেন্টের সাথে বসবে অডিট কমিটি এটা বোর্ডে দেওয়ার আগে। এবং দেয়ার লটস অফ থিংস। সো আলটিমেট অডিট কমিটির কাজটা কি? অডিট কমিটির কাজ হলো আপনার এডুকেট ইন্টারনাল কন্ট্রোলটা ফাংশন করছে কিনা, মানে কোম্পানির ভিতরে কোনো অনিয়ম দুর্নীতি বা কোনো জিনিসপত্রগুলি মানে এগুলি কি বলে অটোমেটিক রিজলভ করার
সিস্টেম আছে কিনা বা এই কন্ট্রোলগুলির এস্টাবলিশমেন্ট কেমন। এবং অডিট কমিটি রিপোর্ট করবে কাকে? এটা পরীক্ষায় আসে। অডিট কমিটি রিপোর্ট করবে কাকে? অডিট স্যার শেয়ার হোল্ডার এন্ড ডিরেক্টরস। না, অডিট কমিটি রিপোর্ট করবে বোর্ড অফ ডিরেক্টরকে। কারণ অডিট কমিটি বোর্ড অফ ডিরেক্টর একটা সাব কমিটি। আর বোর্ড অফ ডিরেক্টর তো শেয়ার হোল্ডারদের কাছে রিপোর্ট করবেই। ওই যে রিপোর্টের এলিমেন্ট পড়লাম নাকি? এবং প্রত্যেকটা লিস্টেড কোম্পানির একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক কিনা? প্রত্যেকটা লিস্টেড কোম্পানির একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক, রাইট? ওই ওয়েবসাইটে সকল তথ্য থাকবে। সকল তথ্য যাতে শেয়ার হোল্ডাররা বা ইনভেস্টররা যদি কোম্পানি সম্পর্কে না জানতে পারে তাহলে হবে। and reporting and compliance of corporate governance আপনার এই যে কর্পোরেট গভর্নেন্স যেটা আমরা স্টাডি করলাম, the company shall obtain a certificate from a practicing professional accountant or secretary, chartered accountant, cost and management accountant or chartered secretary. So আপনার এই যে এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা কি করছে মানে কমপ্লাই করছে কিনা এই মর্মে একটা কি সিএ ফার্ম বা একটা কি একজন সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, যদি এর আগে ছিল না, এটা জাস্ট কিছু এই যে আওয়ামী লীগ সরকারের আমলে জিনিসটা অ্যাড করা হয়েছে যে কস্ট অ্যাকাউন্টেন্টও কি দিতে পারবে, সার্টিফিকেট দিতে পারবে। এবং চার্টার সেক্রেটারি মানে যেটা এই যে সেক্রেটারি, চার্টার সেক্রেটারি আরেকটা যে ইনস্টিটিউট আছে ওটা তো জানেন নাকি? কোম্পানি সেক্রেটারি হওয়ার জন্য যে চার্টার সেক্রেটারি একটা ইনস্টিটিউট আছে বাংলা মোটরে। জি স্যার। সো এই তিনজন প্রফেশনালের যে কোনো একজন প্রফেশনালের কাছ থেকে একটা প্রফেশনাল ফার্ম থেকে আসলে একটা প্রফেশনাল ফার্ম থেকে আপনাকে কি করতে হবে, এই কর্পোরেট গভর্নেন্স কোডটা কমপ্লাই করা হয়েছে এই মর্মে একটা সার্টিফিকেশন লাগবে। এবং ওটা কোন ফর্মে করবে বা কোন ফরম্যাট অনুযায়ী করবে ওইটাও আছে দেওয়া। এবং আদার দেন এটা কারা ছাড়া, স্ট্যাটুটরি অডিটরস অর অডিট ফার্ম অন ইয়ারলি বেসিস regarding compliance and condition of corporate governance code of the commission such certificate shall be disclosed in the annual report. এবং যে আপনার এক্সটার্নাল অডিটরের কাছ থেকে এই কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্সের সার্টিফিকেশন নিতে পারবেন কি পারবেন না? দিতে পারবে না। স্যার যিনি আপনার এক্সটার্নাল অডিটর মানে বছর শেষে একবার আপনার অডিট করতে আসছে স্ট্যাটুটরি অডিটর, মানে ওনার কাছ থেকে আপনি সার্টিফিকেশন নিতে পারবেন না। এটাও আরেকজনের কাছ থেকে নিতে হবে, আরেকটা সিএ ফার্মের কাছ থেকে। বা এটার জন্য সিএ ফার্ম ম্যান্ডেটরি না, এটার জন্য যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা চার্টার্ড সেক্রেটারি মানে এই টাইপের কোনো প্রফেশনাল লোকের কাছ থেকে বা প্রফেশনাল ফার্ম থেকে আপনাকে এই সার্টিফিকেট নিতে হবে। এবং উনি আবার ওই মর্মে কি করবেন, সার্টিফাই করে সাইন করবেন। এবং এক্সটার্নাল অডিটর আবার এটা কি করবে, ভ্যালিডেট করবে যে এটা অন্য কোনো প্রফেশনাল অ্যাকাউন্টিং ফার্ম দ্বারা এটা সার্টিফিকেশনটা নিছেন কিনা, এই যে চেক এন্ড ব্যালেন্স করা। এবং the professional who will provide the certificate on compliance on this corporate governance code shall be appointed by the shareholder in the annual general meeting. So ওই AGM যে হয় আপনি কোন ফার্ম দ্বারা মানে কোন প্রফেশনাল আপনার এটা কি করবে, সার্টিফাই করবে, এটা কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট করবে কারা? এটা কি বোর্ড অফ ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করবে না শেয়ার হোল্ডার অ্যাপয়েন্ট করবে অ্যানুয়াল জেনারেল মিটিং এ? লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম শেয়ার হোল্ডার করে থাকে। হ্যাঁ, তো আমরা যে এই যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বা কোডটা পড়তেছি এটা কি লিস্টেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য না এটা নন লিস্টেড ক্ষেত্রে কি বলে মানে পাবলিক এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা কি বলে জরুরি? লিস্টেড প্রাইভেট কোম্পানি দুইটার ক্ষেত্রে স্যার জরুরি, বাট প্রাইভেট লিস্টেড তো লিমিটেড ম্যান্ডেটরি। হ্যাঁ, প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কর্পোরেট গভর্নেন্স কোড মানতে পারবে কি পারবে না? পারবে স্যার। পারলে ভালো হবে কি হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, বাট তাদের জন্য ম্যান্ডেটরি না। সো আপনার
এই যে কি বলে মানে কে আপনার এই যে কর্পোরেট গভর্নেন্স সার্টিফিকেশন দিবে, এটা কি বোর্ড অফ ডিরেক্টর অ্যাপয়েন্ট করবে না এটা শেয়ার হোল্ডার অ্যাপয়েন্ট করবে? শেয়ার হোল্ডার। এক্সটার্নাল অডিটর, খেয়াল করেন, এক্সটার্নাল অডিটর আর এই যে কমপ্লায়েন্স সার্টিফিকেশন কি এক জিনিস না দুটো আলাদা কাজ? আলাদা স্যার। আলাদা। এক্সটার্নাল অডিটর কে অ্যাপয়েন্টমেন্ট করবে কারা, বোর্ড অফ ডিরেক্টর না শেয়ার হোল্ডার? বোর্ড অফ ডিরেক্টর স্যার শেয়ার হোল্ডার করে স্যার। এজিএম এর মাধ্যমে এটা স্যার ওরা স্যার, অ্যাপয়েন্টমেন্ট করে। এক্সটার্নাল অডিটর শেয়ার হোল্ডার করে এটা স্যার। আপনার বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে যে অডিট কমিটি, বোর্ড অফ ডিরেক্টরের অডিট কমিটি এক্সটার্নাল অডিটর নিয়োগের জন্য 3-4টা ফার্মের কাছ থেকে কি নিবে, মানে ইউআই নিবে, ইউআই নেবে স্যার। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, যে কোন কোন অডিট ফার্ম এটা অডিট করতে চায়। ওই এজিএম এর 3টা অডিট ফার্মের নাম বলবে যে এই অডিট ফার্ম, ওনারা আবার এদের কোয়ালিফিকেশন দেখবে, দেখার পরে এজিএম এর 3টা অডিট ফার্মের নাম প্রপোজ করবে। ওইখান থেকে হু উইল সিলেক্ট, বোর্ড অফ ডিরেক্টর না শেয়ার হোল্ডাররা? স্যার শেয়ার হোল্ডার। Shareholder সেট করবে। So the director of the company shall state in accordance with the annexure C attached in the director's report whether the company has complied with this compliance or not. So এবার এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট এই সেন্সে এখান থেকে আপনার পরীক্ষার প্রশ্ন আসে এবং আপনার জানা খুব জরুরি। আপনার এক্সটার্নাল আর স্ট্যাটুটরি অডিটর এই দুইটা কথা যে সেম এটাকে আমরা বুঝি? জি স্যার। তো এক্সটার্নাল আর স্ট্যাটুটরি অডিটর ওনারা কোম্পানি অডিট করে কি বছরে একবার। সো যিনি অডিটর মানে উনি তো ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দিবেন নাকি, ওনার ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট উনি দিবেন অডিটর সাহেব নাকি? জি স্যার। ওই ইন্ডিপেন্ডেন্ট অডিটর বা এক্সটার্নাল অডিটর বা স্ট্যাটুটরি অডিটর উনি কি ওই কোম্পানির অন্য কোনো কাজের সাথে এঙ্গেজ থাকতে পারবেন কিনা? নো স্যার। না স্যার। অন্য কোনো কাজের সাথে এঙ্গেজ থাকলে ওনার কি বায়াসনেস আসবে, ওনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে। ওনার পক্ষে কি বলে ইন্ডিপেন্ডেন্ট মানে পারফেক্ট রিপোর্ট দেওয়া সম্ভব উনি যদি কোম্পানির অন্যান্য স্বার্থ ওনার সাথে জড়িত থাকে? না স্যার। ইয়েস থাক। তাইলে আপনার দা ইস্যুয়ার কোম্পানি বলতে বোঝাচ্ছে ওই অডিটিং কোম্পানি, যে কোম্পানি অডিট করবে। দা ইস্যুয়ার কোম্পানি শেল নট এঙ্গেজ ইটস এক্সটার্নাল অর স্ট্যাটুটরি অডিটর্স to perform the following services of the company. মানে ওই ইস্যুয়ার কোম্পানি মানে ওই কোম্পানি shall not engage its external or statutory auditors to perform the following services of the company. এই নিচের কাজগুলির সাথে মানে কোনো কাজের সাথে এঙ্গেজ হইতে পারবে না ওই ইস্যুয়ার কোম্পানি। কার সাথে? এক্সটার্নাল অর স্ট্যাটুটরি অডিটরের সাথে। ক্লিয়ার? Number 1, appraisal or valuation services or fairness opinion. আপনার কোম্পানির সম্পর্কে কোনো অ্যাপ্রাইজাল মানে কোম্পানির কোনো অ্যাপ্রাইজাল, কোনো ভ্যালুয়েশন সার্ভিস অর কোনো কোম্পানির সম্পর্কে কোনো ফেয়ারনেস ওপিনিয়ন নিলেন আপনি, এটা বলে ডিউ ডিলিজেন্স রিপোর্ট নিলেন, এটা কি ওই এক্সটার্নাল অডিটরের কাছ থেকে নিতে পারবেন কি পারবেন না? স্যার নিতে পারবে। নিতে পারবেন না। নিতে পারবেন না কেন? আপনার এক্সটার্নাল অডিটর তো কি করবে আপনাকে এক্সটার্নালি জাজ করবে আপনাকে। সো আপনার যদি কি হয়ে যায়, আপনার এক্ষেত্রে বায়াসনেস কাজ করবে কি করবে না? এক্ষেত্রে অডিটর সাহেব যদি আপনাকে কি ফেয়ারনেস ওপিনিয়ন বা ভ্যালুয়েশন সার্ভিস আপনাকে দেয়, আবার ওই অডিটর সাহেব যদি বছর শেষে আপনাকে অডিট করতে আসে, তাহলে ওনার রিপোর্টের উপরে উনি কোনো অবজারভেশন দিবেন কি দিবেন না? সেম অডিটরের কাজের উপরে উনি ওনার আগের কাজের উপরে কোনো কি বলে মানে কোনো ভুল ধরবেন কি ধরবেন না? স্যার যদি
পায় অবশ্যই স্যার উনিটা ধরতে পারে স্যার according to you। আপনাকে যদি স্যার মনে আগে হয় উনি আপনি এক্সটার্নাল অডিটর, আপনাকে আগে একটা কাজ দিলাম, আপনি আবার বছর শেষে আসছেন এক্সটার্নাল অডিট করতে, তা আপনার ওই সময়ের কাজটা আপনার রং ছিল, আপনি হঠাৎ করে দেখলেন, দেখার পরে আপনি কি ওই ভুলটা ধরবেন কি ধরবেন না, যে আমার তো ওই সময় আমি এই লেভেলে কাজ করছি, আমার তো ওই সময় ভ্যালুয়েশনটা ভুল ছিল। ধরা তো কি? উচিত স্যার। হ্যাঁ, স্যার এটা একটু ঠিক কারেকশন করে নেওয়া উচিত স্যার। এখন মানে তাইলে আপনি আপনি ওই সময় ভুল করলেন কেন? সো এটা হলো নিজের কাজ নিজেকে দিয়ে কি করা যায় না, জাজ করা যায় না। এখানে কি হয়, এক্ষেত্রে বায়াসনেস কাজ করবে কি করবে না? বায়াসনেস কাজ করবে কি করবে না? করবি স্যার। করবে। করবে। সো এই জন্যই এক্সটার্নাল অডিটরের সাথে আপনার অ্যাপ্রাইজালের কাজ, কোনো ভ্যালুয়েশন সার্ভিস বা ফেয়ারনেস অপিনিয়নের কোনো কাজ এক্সটার্নাল অডিটরকে দেওয়া যাবে না। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন। সো আপনার ওই অডিট ফার্ম, এক্সটার্নাল অডিট ফার্ম যদি আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ডিজাইন করে দেয় এবং ইমপ্লিমেন্ট করে দেয়, এবং ওইখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বের হয়েছে এবং এটা আবার উনি বছর শেষে অডিট করতে আসছে, তাইলে এটাতে যদি কোনো লুফল থাকে, কোনো ঝামেলা থাকে, ওনার ওনার ডিজাইন করা সিস্টেম উনি অডিট করবে, এক্ষেত্রে কি আপনার পারফেক্ট রিপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে? না স্যার। কাজেই আপনার এক্সটার্নাল অডিটরকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন এই কাজ দেওয়া যাবে না। বুককিপিং or other service related to the accounting records or financial statements. So আপনার bookkeeping or other services related to the accounting records or financial statement, মানে আপনার টোটাল বুককিপিং টাইপের কাজ বা অন্যান্য ছোটখাটো সকল কাজ যে অডিট ফার্ম করে দিবে, ওই অডিট ফার্মকে আপনি কি হিসেবে, অডিটর হিসেবে আবার এক্সটার্নাল অডিটর হিসেবে নিয়োগ করবেন। এক্সটার্নাল অডিটরকে এই বুককিপিং সার্ভিস রিলেটেড কাজ দেওয়া যাবে কি যাবে না? যাবে না। যাবে না স্যার। দিলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে কি থাকবে না? দিলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না হবে না? থাকতে হবে। অবশ্যই হবে। ব্রোকার ডিলার সার্ভিসেস, আপনার ব্রোকার ডিলার সার্ভিসেস কি, আপনার ব্রোকার ডিলার সার্ভিসেস এই কাজটাও দেওয়া যাবে না। ব্রোকার ডিলার এটা কেমন, আপনার ব্রোকার ডিলার যে সার্ভিসটা কেমন? স্যার কোম্পানির হয়ে শেয়ার বিক্রি করে কিনে দেয়, এরকম মানে মধ্যস্থ করে, মাঝখানে থাকে। ইয়া এক্স্যাক্টলি। সো আপনার এক্সটার্নাল অডিটরকে কি আপনার কোম্পানির শেয়ার বেচাকেনা করার দায়িত্ব দিবেন? না। অবশ্যই না। এবার আসেন অ্যাকচুয়ারিয়াল সার্ভিসেস। এই অ্যাকচুয়ারিয়াল সার্ভিস, অ্যাকচুয়াল সম্পর্কে কোনো আইডিয়া? অ্যাকচুয়ালি সম্পর্কে কোনো আইডিয়া? না স্যার। স্যার এটা এগুলো বলুন। হিসাব নিকাশ বোঝায়, মানে যে অ্যাকাউন্টিং এর যে অ্যাকাউন্টসের যে হিসাব নিকাশ ওগুলা। কেমন? বিশারদ স্যার। ইয়েস, থ্যাংক ইউ। সো এটা হলো আপনার, এটাকে বোঝায় বীমা বিশারদ, অ্যাকচুয়ারি। সো বাংলাদেশে কোনো অ্যাকচুয়ারি ইনস্টিটিউট আছে? না স্যার নাই, বাট স্যার সিএরা এটা করে স্যার। হ্যাঁ, বাংলাদেশে কোনো অ্যাকচুয়াল ইনস্টিটিউট নাই, বাট সিএরা এটা করে। বাট ইংল্যান্ড এবং আমেরিকাতে অ্যাকচুয়াল ইনস্টিটিউট আছে। অ্যাকচুয়ারি মানে বীমা বিশারদ। সো যারা ইন্স্যুরেন্সের মানে কি বলে আপনার কম্পেনসেশন ডিটারমাইন করে, ইন্স্যুরেন্সের কম্পেনসেশন ডিটারমাইন করা, এটা কিন্তু একটা মোস্ট ক্রিটিক্যাল কাজ। এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং দিয়ে হয় না, এটা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মানে স্ট্যাটিস্টিক্স, মানে এখানে অনেক কিছু, মানে একটা একটা কি বলে একটা ইন্স্যুরেন্সের কম্পেনসেশন ডিটারমাইন করা সাচ এ টাফ জব। সো এটা শুধুমাত্র কি বলে অ্যাকাউন্টিং নলেজ দিয়েই এই কাজটা সম্পূর্ণ করা যায় না। সো বাংলাদেশে অ্যাকচুয়ারিয়াল ইনস্টিটিউট নাই, আর বাংলাদেশে কোয়ালিফাইড অ্যাকচুয়ারির সংখ্যাও খুব হাতে গোনা।
সো বাংলাদেশে এই সার্ভিসটা সাধারণত অডিট ফার্ম বা সিআরআই দিয়ে থাকে। সো আপনার এই অ্যাকচুয়ারিয়াল সার্ভিস, আপনার এই রিলেটেড সার্ভিস অডিট ফার্ম মানে মানে আপনার এক্সটার্নাল অডিট ফার্ম দিতে পারবে কি পারবে না? এক্সটার্নাল অডিট ফার্ম এই রিলেটেড সার্ভিস স্যার দিতে দিতে পারবে? পারবে না। দিতে পারবে না স্যার, পারবে না। এবার আসেন ইন্টারনাল অডিট সার্ভিসেস অর স্পেশাল অডিট সার্ভিসেস। আপনার ইন্টারনাল অডিট অথবা কোনো স্পেশাল অডিট, চিন্তা করলেন উনি তো আমাদের অডিটরই, এক্সটার্নাল অডিটর, উনি ভালো বুঝবে, ওনাকে দিয়ে আমাদের ইন্টারনাল অডিট বা স্পেশাল অডিট সার্ভিসটা নিয়ে নেই। ইজ ইট ওকে? নো স্যার। নো স্যার। এটা ওকে না, কারণ আপনার ইন্টারনাল অডিট বা স্পেশাল অডিট এটা অন্যজন করবে। সো এক্সটার্নাল অডিট একদম ইন্ডিপেন্ডেন্ট, উনি বছর শেষে এসে উনি সবার কাজের মানে সত্যতা বা জাস্টিফিকেশন বা যাচাই করবে, উনি ওনার ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট দিবে যে সবকিছু কোথাও কোনো ঝামেলা আছে কিনা। সো এনি আদার সার্ভিসেস দ্যাট দ্য অডিট কমিটি ডিটারমাইন, এই সার্ভিসগুলির বাহিরেও আপনার অডিট কমিটি যে কোনো সার্ভিস যদি মনে করে যে না এইটাও এক্সটার্নাল অডিটরকে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না? ফর কি বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রাইট? বায়াসনেস এন্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে অ্যারাইজ হইতে পারে, এই রিলেটেড কোন সার্ভিস অডিট কমিটি যদি মনে করে, এনি সার্ভিসেস দ্যাট অডিট কমিটি ডিটারমাইন্স। 8. Audit and certification services on compliance of corporate governance. এই যে কর্পোরেট গভর্নেন্স এর কমপ্লায়েন্সটা, এই কর্পোরেট গভর্নেন্স এর কমপ্লায়েন্সটা কি কোম্পানি মেনটেন করছে কি করে নাই, এইটার সার্টিফিকেশন, এটা কি এক্সটার্নাল অডিটরের কাছ থেকে নেওয়া যাবে কি যাবে না? যাবে না। তাহলে এটা ইয়ার কাছে নিতে হবে, এটার সার্টিফিকেশন কার কাছে নিতে হবে? কর্পোরেট গভর্নেন্স। স্যার হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট কোন সিঙ্গেল সিএফ সার্টিফাইড সিএমএ অর সিএস সার্টিফাইড ব্যক্তি হ্যাঁ। থেকে নেওয়া হবে। আপনার অন্য অডিট ফার্ম থেকে নেওয়া যাবে না? হ্যাঁ অন্য অডিট ফার্ম থেকে? হ্যাঁ, অডিট ফার্ম থেকে তো নেবেন। ওই আইন চেঞ্জ করছে, ওই অন্যান্য ইনস্টিটিউট ওই যে ওই বিগত গভর্নমেন্টের আমলে ক্ষমতা খাটায় চেঞ্জ করছে, তারাও সার্টিফিকেশন দিবে। তারা তো এই রিলেটেড প্র্যাকটিসই করে না, তাদের তো কোনো ফার্মই নাই খুব একটা। সো আলটিমেট তাদের ওই যে সিএস সিএমএ এবং চার্টার্ড সেক্রেটারির নাম ঢুকাইলেও ওইটাতে হয় না আসলে। ইন রিয়েলিটিতে এটা আরেকটা অডিট ফার্ম থেকে কি করতে হয়, মানে অন্য একটা অডিট ফার্ম থেকে ওই সার্টিফিকেশনের এটা নিতে হয়, কারণ এটি তো অডিট ফার্মরাই কাজ করে। ওই যে সিএমএ বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা আপনার কোম্পানি সেক্রেটারি যে ইনস্টিটিউট, ওই ওনারা ইন্ডিভিজুয়াল লোকজন কাজ করে না। আর ইন্ডিভিজুয়াল কারো কাছ থেকে সাইন নিলে হবে না, ওই আপনার কস্ট অ্যাকাউন্টিং ফার্ম অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে চার্টার্ড সেক্রেটারি ফার্ম থেকে নিতে হবে আসলে এটা। সো ওনাদের ওই রিলেটেড অর্গানাইজ ফার্ম খুব একটা নাই, থাকলে ওইখান থেকে নিলে নেওয়া যাবে। সো লিস্টেড কোম্পানিগুলি সাধারণত ওই 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 আনাচে কানাচে ওই ছোটখাটো নন প্র্যাকটিসিং ওই টাইপের ফার্ম খুঁজতে যায় না, সাধারণত আরেকটা সিএ ফার্ম থেকেই কি করে এটা আসলে এটা নেয়। তবে আবার ঘটাছে কোন সিএ ফার্ম থেকে এটা নিবে, এটা কি আবার কি বলে বোর্ড অফ ডিরেক্টরদের ইচ্ছা মতো না, এটা এজিএম এটা কি হয় ডিসাইড হয় যে কর্পোরেট গভর্নেন্স গাইডেন্সটা যে কি বলে মানে অডিট সার্টিফিকেশন নিবে, এটা কোন ফার্ম থেকে নিবে, এটা কি এজিএম এ ডিসাইড করে শেয়ার হোল্ডাররা, না এটা বোর্ড অফ ডিরেক্টররা ডিসাইড করে? স্যার এজিএম এ তো Shareholder করা না? স্যার হবে। এজিএম এ প্রপোজ করা হয় স্যার। ইয়েস, এজিএম এ প্রপোজ করা হয়, ওইখান থেকে শেয়ার হোল্ডাররা একটা ফার্মকে সিলেক্ট করে। ফাইনালি এনি আদার সার্ভিসেস দ্যাট ক্রিয়েট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা দিয়ে সব আটকে দিছে। আপনার উপরে যা যা আছে তা তো আছেই, এর বাহিরেও যে কোনো সার্ভিস যেটা আপনার কি মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়, মানে স্বার্থ জড়িত হয়ে যায়, এই রিলেটেড জিনিস যেটা আপনাকে মানে আপনার ইন্ডিপেন্ডেন্সি ক্ষুণ্ণ করে, আপনার ইন্ডিপেন্ডেন্সি ডিস্ট্রয় করে, আপনার মধ্যে বায়াসনেস কাজ করবে, সেলফ ইন্টারেস্ট কাজ করবে। তো সেক্ষেত্রে ওই কাজগুলি আপনার এক্সটার্নাল অডিট ফার্ম ওই কাজগুলি আপনার ওই অডিটিং কোম্পানির সাথে এঙ্গেজ হইতে পারবে না। ক্লিয়ার? না স্যার, আরেকবার বলেন। আপনার উপরের সার্ভিসগুলিতে স্পষ্ট বলাই আছে। এখন আপনি যদি আচ্ছা। অন্য
অন্য কোনো ফর্মে অন্য কোনো কাজ যদি কি বলে ওই অডিট ফার্মকে দিয়ে করান, এক্সটার্নাল অডিটরকে দিয়ে করান, আর যদি বলেন এই সার্ভিস তো উপরে বলা নাই, সো আপনাকে এই জন্য মানে আরো রিগোরাসলি আপনাকে একটা মানে এটা বলে অমনিবাস ক্লজ, মানে আরো মানে সবকিছু এটার মধ্যে ইনক্লুড করে দিচ্ছে জাজমেন্টাল ইস্যুস। বলছে এই সার্ভিসগুলি ছাড়াও, মানে লিস্ট লম্বা করে নাই, এই ম্যান্ডেটরি এই সার্ভিসগুলি ছাড়াও আরো কোনো সার্ভিস যেটা আপনি মনে করেন যে আপনি এক্সটার্নাল অডিটরের কাছে নিবেন, কিন্তু যদি আপনার বলছে এনি আদার সার্ভিসেস দ্যাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে আপনার ওই এক্সটার্নাল অডিটরের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে আর কি, সেক্ষেত্রে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে এক্ষেত্রে কোনো বায়াসনেস কাজ করলে। আমরা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই ওয়ার্ডটা বুঝি কি বুঝি না? আগ্রহী হ্যাঁ আগ্রহী যদি থাকে, হ্যাঁ, অডিট মানে ফার্ম আমরা যদি আগ্রহী থাকে স্যার তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যে অডিটররা বায়াসনেস থাকে, মানে ক্লায়েন্টদের হয়ে কাজ করে, বাট হচ্ছে ওরা হচ্ছে ক্লায়েন্টের bias থাকে স্বার্থ client-দের ব্যাহত প্রতি। হয় এরকম জিনিসকে বুঝাইছে। ইয়েস ইয়েস ইয়েস। ব্যাহত হতে সো আপনার মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে কি, আপনি মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছেন না, কারণ আপনারও এখানে স্বার্থ জড়িত। মানে আপনার এই মানে কি বলে একটা স্ট্রং রিপোর্ট দিলে আপনি এখানে ক্ষতিগ্রস্ত হবেন, আপনারও কোথাও যেন কি স্বার্থ আছে আপনার মানে আপনি যে কারো কারো জাজ করবেন, এই যে ইনসাফ যে কথাটা, যে ইনসাফ করতে হবে, ইনসাফটা আপনার যদি কোথাও স্বার্থ জড়িত থাকে আপনি কি ইনসাফ করতে পারবেন? না করতে পারবো না। তো আপনার এটা হলো আপনার যে কোনো এনি আদার সার্ভিসেস, এই কাজগুলির বাহিরে অন্য যে কোনো কাজ, যেই কাজটা কিনা আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, আপনার মানে অডিট ফার্মের সাথে আপনার কোম্পানির কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতে পারে, মানে দুজনের স্বার্থে আঘাত লাগতে পারে, ওই রিলেটেড কোনো কাজ এক্সটার্নাল অডিটর মানে আপনার ইস্যুয়ার কোম্পানি, মানে ওই অডিটিং কোম্পানি যে কোম্পানিকে অডিট করবে, আপনার ফার্ম মানে ওই সিএ ফার্ম যে এক্সটার্নাল অডিট ফার্ম, ওই কোম্পানির সাথে ওই ধরনের কাজে এঙ্গেজ হইতে পারবে না। So আপনার এই যে স্লাইডটা বা এটা খুব মানে বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আগে বেশি আসতো এখনো আসবে। সো যে কোনো একজন এই মানে ইস্যুয়ার কোম্পানি তার এক্সটার্নাল অডিটরের সাথে কোন কোন কাজগুলি নিয়ে এঙ্গেজ হতে পারবে না, যে কোনো একজন একটু আবার পড়েন, আমরা শুনবো। হাবিবাকে দেখতে পাচ্ছি, হাবিবা স্যার আপনি পড়েন কোন কোন সার্ভিস এক্সটার্নাল অডিটর এর সাথে ইস্যুয়ার কোম্পানি এঙ্গেজ হইতে পারবে না। appraisal or valuation service or fairness opinion, financial information system design and implementation, bookkeeping or other services related to the accounting records or financial statement, broker dealer services, accrual services, internal audit services or special audit services, any service that the audit committee determine, audit or certification service on compliance of corporate governance, any other service that create conflict of interest. ইয়েস। সো মানে এটা আমরা কি বুঝলাম, মানে অডিটরের কাছ থেকে ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট আসতে হবে, যে ক্ষেত্রে কোনো বায়াসনেস থাকবে না, যে ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না। সো এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনের ওই যে আমরা যেটা ক্লাসের শুরু থেকে আলাপ করলাম, আপনার যে আর্থার অ্যান্ডারসন, বিগ 5 অডিট ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য বিগ 5 অডিট ফার্ম। সো ওই অডিট ফার্মের কি ছিল, ওই অডিট ফার্ম কি করছে, ভ্যালুয়েশন সার্ভিস করছিল কি ওই অডিট ফার্ম না অন্য অডিট ফার্ম? স্যার ওই অডিট ফার্মই করছিল। এক্স্যাক্টলি। সো ওই কোম্পানির একটা অ্যাসেট ভ্যালুয়েশন করছিল ওই অডিট ফার্মে। সো অ্যাসেট ভ্যালুয়েশন করে অ্যাসেটের মানে ভ্যালুয়েশন করে রিভ্যালু করে দাম বাড়ায় দিয়েছে, অনেক অনেক দাম বাড়ায় দিয়েছে, যে এটার তো অ্যাসেটের ভ্যালু এত না, এটার ভ্যালু এখন এত। আপনি যে ল্যান্ডের ভ্যালুয়েশন করেন, অনেক সময় কোম্পানির লোন নেওয়ার সময় ল্যান্ডের ভ্যালুয়েশন করে কি, ল্যান্ডের দাম কি কম ধরে না অনেক বেশি ধরে? স্যার সাধারণত অনেক বেশি বেশি
হ্যাঁ, এই যে বেশি স্যার অনেক বেশি টেশি ধরে একজন ভ্যালুয়ারের কাছ থেকে রিপোর্ট আইনা ওইটা দিয়া ইয়া থেকে কি নিয়ে নেয়, লোন নিয়ে নেয়, মানে ব্যাংক থেকে বেশি টাকা লোন নিয়ে নেয় যে আমার তো অনেক টাকা সম্পদ বন্ধক রাখলাম, আমাকে অনেক টাকা লোন দেন। সো আপনার ওই যে কি বলে আর্থার অ্যান্ডারসন, ওই ওয়ালকম অ্যান্ড অ্যান্ডরন ইউএস এর কোম্পানি, তাদের সাথে তাদের ভ্যালুয়েশন রিপোর্টটা ওই এই কোম্পানি এই অডিট ফার্মই করছে, তারাই আবার অডিট করছে। সো তারা ভ্যালুয়েশন করার সময় তারা অনেক টাকা কি করছে বাড়ায় দেখাইছে, ওই ভ্যালুয়েশন রিপোর্টে সাইন করছে, আবার তারা অডিট করার সময় বলছে এটা ট্রু অ্যান্ড ফেয়ার, এটা একদম ফেয়ারলি জাজ হয়েছে, এই ভ্যালুয়েশন পারফেক্ট, এবং এর বেসিসে কোম্পানির শেয়ার প্রাইস অনেক বেড়ে গেছে। আপনার শেয়ার হোল্ডাররা শেয়ার টেয়ার কিনে পরে দেখা যাচ্ছে আসলে রিয়েল মার্কেটে এই অ্যাসেটের ভ্যালু এত না, তাহলে শেয়ার হোল্ডাররা কি হয়েছে, দে ফেস এ গ্রেট লস অন দ্য টাইম। সো ওই গ্রেট লস ফেস করার পরে তখন দেখলো যে হ্যাঁ একটা বিশাল অবস্থা। সো ওই স্ক্যান্ডালের পরে যেটা বললাম, ইউএস পার্লামেন্ট কি করছে, ওই যে দুইজন সিনেটর নিয়ে করছে তদন্তের জন্য। আমাদের দেশের মতো আদেরা তদন্ত না, ওইখানে পারফেক্ট তদন্ত হওয়ার পরে ওই তদন্ত কমিটি যে রিপোর্ট দিছে, ওই রিপোর্ট আবার ইউএস পার্লামেন্ট দেখছে যে দারুণ রিপোর্ট, ইফেক্টিভ রিপোর্ট। ওইখানে সুপারিশমালা সহ ছিল যে এই সুপারিশমালাগুলোই যে লিস্টেড কোম্পানির কি বলে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করতে হলে এই কমপ্লায়েন্স গুলি এনশিওর করা খুব জরুরি। সো আমেরিকান গভর্নমেন্ট এইটাই আইন আকারে কি করে নিছে, অ্যাডপ্ট করে নিছে। আইন আকারে অ্যাডপ্ট করে নিয়ে এটা কি করছে, এটাকেই কি মানে আপনার সক্স অ্যাক্ট, তাদের নামেই দুজন সিনেটর মিস্টার সারাভান অ্যান্ড মিস্টার অক্সলে, এই দুজনের নামে এটা দিছে সারাভান এন্ড অক্সলে অ্যাক্ট 2002। সো ওইখানে ওই ইউরোপ আমেরিকাতে এটাকে বলা হয় সক্স কমপ্লায়েন্স, আর বাংলাদেশে আমরা বলি কর্পোরেট গভর্নেন্স কোড। সো ওইটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমাদের দেশের জন্য এই জিনিসগুলি করা, আর্টিকুলেট করা। এখন আমাদের দেশের লিস্টেড কোম্পানির আপনি একটা লিস্টেড কোম্পানির অডিট রিপোর্ট যদি আপনি নেন, লিস্টেড কোম্পানির অডিট রিপোর্ট নিলে আপনি দেখবেন এই ওই অডিট অ্যানুয়াল রিপোর্ট আর কি, মানে অ্যানুয়াল রিপোর্টের মধ্যে দেখবেন এই যে আপনার এই যে বোর্ড অফ ডিরেক্টর রিপোর্ট পাবেন, অ্যাজ ওয়েল এজ আপনার এইটা এই যে কর্পোরেট গভর্নেন্স কোডটা কি কমপ্লাই করছে কি করে নাই, ওইটার আপনি কি পাবেন, এটা ডিটেইলিং পাবেন। তো আমরা দেখবো ওইটার ইয়েটা আমরা দেখবো, 1 মিনিট দেখে নিই দাঁড়ান যে ওই রিপোর্টিংটা কেমন হয়। আর সিম স্ক্রিন, ইয়েস স্যার। ইয়েস স্যার। এই যে আমরা এতক্ষণ এটাই পড়লাম, এটার মধ্যে ডিটেইলিং আছে, অনেক ডিটেল, এটা আপনার অত ডিটেল পড়তে হবে না কষ্ট করে। সো আপনার রিয়েল এই পরবর্তী লেভেলে গেলে প্রফেশনাল লেভেল আরেকটু ডিটেল পড়বেন, কারণ ওইখান থেকে তো আপনার ওই যে লিখিত প্রশ্ন আসবে, লিখতে হবে আপনার। সো ওইখানে জিনিসগুলি আরেকটু ডিটেল পড়া জরুরি, এবং রিয়েল লাইফে কাজ করতে গেলে তো অবশ্যই এই জিনিসগুলি ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। এই দেখছেন এক্সটার্নাল অর স্ট্যাটুটরি অডিটর, এই যে এক্স্যাক্টলি আমরা এটুকু পড়লাম মাত্র, নাকি? আমরা মাত্র এটুকু পড়লাম। এবার আসেন দেখেন, এই যে যেটা বলছিলাম এটা কি করতে হবে, এই যে এটা হলো আপনার রিপোর্টিং এন্ড কমপ্লায়েন্স অফ দ্য কর্পোরেট গভর্নেন্স। দ্য কোম্পানি শেল অবটেইন এ সার্টিফিকেট ফ্রম এ প্র্যাকটিসিং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অর সেক্রেটারি, মানে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর চার্টার্ড সেক্রেটারি other than its statutory auditor or audit firm on yearly basis regarding compliance of the condition of corporate governance code of the commission, and shall such certificate shall be disclosed in the annual report. Annual report এর মধ্যে এটা ডিসক্লোজ করতে হবে। সো আপনার এখানে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিনস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাজ ডিফাইন্ড বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অর্ডার, ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অন্য কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না। কস্ট অ্যাকাউন্টেন্ট বলতে বুঝেছে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যাজ ডিফাইন্ড কস্ট এন্ড ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স ওই অনুযায়ী। চার্টার্ড সেক্রেটারি বলতে বুঝেছে চার্টার্ড সেক্রেটারি, এটা এই আইন দ্বারা যারা যারা এই ইনস্টিটিউটের মেম্বার তাদেরকে বোঝানো হয়েছে।
The professional who will provide the certificate on compliance of this corporate governance code shall be appointed by the shareholder in the annual general meeting. পরীক্ষাতে কিন্তু এটা আসবে যে এই এই যে আপনার কর্পোরেট গভর্নেন্স কোড যে কি বলে মানে আপনার যে সার্টিফিকেশন দিবে সে তাকে অ্যাপয়েন্টমেন্ট করবে কে? আপনার ওই যে ইয়ে থাকবে আপনার ওই যে আপনার এমসিকিউ কোশ্চেনে থাকবে বোর্ড অফ ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, চেয়ারম্যান অর শেয়ার হোল্ডার ইন এজিএম। আপনার সঠিক অ্যান্সার হবে কোনটা? মানে বোর্ড অফ ডিরেক্টর, শেয়ার হোল্ডার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অর চেয়ারম্যান? shareholders. Shareholder. So the director of the company shall state, in accordance with the annexure C attached in the director's report, whether the company has complied with those conditions or not. So এই যে কমপ্লায়েন্স গুলি তারা করছে কি করে নাই এইটা আপনাকে ওই যে কি বলে অন্য যে কোনো ফর্মে রিপোর্ট দিলে হবে না, এই অ্যানেক্সার সি অনুযায়ী রিপোর্ট দিতে হবে। এক্স্যাক্টলি দেখেন অ্যানেক্সার সিটা কেমন, এই যে অ্যানেক্সার সিতে কি থাকবে এই এই ফরম্যাটে রিপোর্ট দিবে। কোম্পানির নাম হবে এখানে ডিক্লারেশন বাই দ্য সিইও এন্ড সিএফও। কোম্পানির সিইও এবং সিএফও দুইজনেই আবার কি করতে হবে মানে মানে সাইন করতে হবে। এর ডেটটা দিবে বোর্ড অফ ডিরেক্টর, এই যে কোন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর সব সব লেখা থাকবে এবং এখানে ডিক্লারেশন অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ওই বছরটা হবে এবং এখানে রিপোর্টটা এমন হবে ডিয়ার স্যার, এই অনুযায়ী রিপোর্টটা হবে এবং এই ফরম্যাটে হবে এবং ফাইনালি গিয়ে এখানে এই যে সাইন করবে কে কে বলছি এটাতে এই রিপোর্টে সাইন মানে ভ্যালিডেট করবে মানে ভেরিফাই করবে এক অডিট ফার্ম, ভেরিফাই করবে অডিট ফার্ম, বাট এই রিপোর্টে সাইন করবে কে? এই যে কমপ্লাই যে করছে এই কমপ্লাইটা এনশিওর করবে কে যে আমরা কমপ্লাই করছি? CEO, CF, হ্যাঁ মানে দুইটা গুরুত্বপূর্ণ পজিশনকে আটকায় দেওয়া, মানে কোথাও ঝামেলা হলে এই দুইটারে কি করবে? পুলিশ ধরে জেলে ঢুকাবে। হ্যাঁ কোনো ঝামেলা হলে এই দুইটা সজ্ঞানে বলছে, সজ্ঞানে সাইন করছে যে আমরা সকল কিছু কমপ্লাই করছি। পরবর্তীতে যদি কমপ্লাই না দেখা যায় তাহলে এই দুইটা উড কট। সো এটা কি হবে? অডিটর এগুলি জাস্টিফাই করবে, ম্যানেজার বিও দিবে। এই যে এটা হলো অডিট ফার্মের রিপোর্টের ফরম্যাট, এই যেটা এটা হলো অডিট ফার্মের রিপোর্টের ফরম্যাট। ওটা হলো আপনার এই যে অ্যানেক্সার এ হলো সিএফও এবং সিও অডিট রিপোর্ট মানে রিপোর্টের ফরম্যাট। তারা বোর্ড অফ ডিরেক্টরকে এই রিপোর্টটা দিবে যে আমরা দুইজনে মিলা এটা কমপ্লাই করছি, মানে কোনটা এটা আসছে অ্যানেক্সার সি তে কোন কোন এলিমেন্ট তারা বলবে যে আমরা কমপ্লাই করছি। আর অডিটর আবার এটা দেখে আবার টোটালটা চেক ব্যাক করে অডিটর এই রিপোর্টটা দিবে। অডিটর রিপোর্ট দিবে কাকে? শেয়ার হোল্ডারদেরকে। ইয়েস, অডিটরের নিয়োগকর্তা কারা? শেয়ার হোল্ডাররা তো নিয়োগ ইয়েস। আর এই যে সিও এবং সিএফও নিয়োগকর্তা কারা? ম্যানেজমেন্ট। Board of directors. রাইট। সো এই দেখেন এই যে দুইজন রিপোর্ট করবে কাকে? তাদের বসকে রিপোর্ট করবে যে টু দ্য বোর্ড অফ ডিরেক্টর, দ্য বোর্ড অফ ডিরেক্টর ডিয়ার স্যার। আর অডিটর আবার রিপোর্ট করবে কাকে? রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার অফ দ্য এবিসি কোম্পানি লিমিটেড অন কমপ্লায়েন্স অন দ্য কর্পোরেট গভর্নেন্স কোড। এক্স্যাক্টলি এইভাবে কিসের উপরে তারা রিপোর্টটা দিল? তারা রিপোর্টটা দিল এই যে তারা যে নেম অফ দ্য অডিট, নেম অফ দ্য ফার্ম, সিগনেচার উইথ নেম এন্ড ডেজিগনেশন। ফার্মের কি ফার্মের নাম থাকবে এবং কে সাইন করছে তার নাম এবং ডেজিগনেশন থাকবে। এইটা হলো এই যে এইগুলি এই দেখছেন, এটা হলো এক্স্যাক্টলি আমরা যে এই যে কর্পোরেট গভর্নেন্স কোডটা পড়লাম ওইখানে প্রত্যেকটা সেকশন আছে। এই যে সেকশন 1 এটা কি টাইটেল, এটা টাইটেলটা কি ওইখান থেকে নিয়ে আসতে হবে টাইটেলটা। এটা হলো কমপ্লাইড, এটা হলো বোর্ড অফ ডিরেক্টর। প্রথমটা কি বোর্ড অফ ডিরেক্টর, ওই যে বোর্ড অফ ডিরেক্টর এটা কি অ্যাটলিস্ট 5 জন থাকতে হবে এবং ম্যাক্সিমাম কজনের বেশি থাকা যাবে না? 20 জনের বেশি থাকা যাবে না। এবং এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে হাউ মেনি পার্সেন্টেজ?
1 1/5 5 1 5 1 by One- 5 1/5 1/5 হ্যাঁ 1/5 সো এইটা এখানে লেখা থাকবে, এটা কমপ্লাই করলে ইয়েস কমপ্লাইড, কমপ্লাইড না করলে নট কমপ্লাইড, এখানে রিমার্কস থাকবে ইফ এনি। এইভাবে যে প্রত্যেকটা সেকশন দেখেন, এই প্রত্যেকটা সেকশন এইভাবে এই যে এক্স্যাক্টলি ওইটার প্রত্যেকটা সেকশন ডিটেইলিং আকারে যে আপনি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করছেন কিনা, আপনি একদম অক্ষরে অক্ষরে পালন করে থাকতে হবে, অক্ষরে অক্ষরে পালন একেবারে। শেষে যেটা বললাম এটা 7 নাম্বার পড়ছি, দেখছেন 7 নাম্বার বললাম না যে শেষে এক্সটার্নাল অডিটর ইস্যুয়ার কোম্পানির সাথে কোন কোন সার্ভিসে এঙ্গেজ হতে পারবে না, জি স্যার। এক্স্যাক্টলি ইয়া বললাম না আমরা 9টা পয়েন্ট বললাম না, 9টা পয়েন্ট জি স্যার। এক্স্যাক্টলি জি। 9 পয়েন্ট। সো এখানে এটার নামটা আসবে, আর এখানে আসবে কমপ্লাইড অর নন কমপ্লাইড, যদি কোনো রিমার্কস থাকলে রিমার্কস থাকবে। সো এইভাবে কমপ্লায়েন্স গুলি এনশিওর করা, এবং এটা কি হবে আপনার, এটা কি হবে আপনার আপনার এই যে আপনার এটা ওই সময় বলছিল না, দিস নোটিফিকেশন শেল বি কমপ্লাইড উইদিন 31 ডিসেম্বর 2018। এটা হলো আপনার কি দেখলাম আমরা 3 জুনে এটা ইস্যু করা হয়েছে, বলছে যে 31 ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লাই করতে হবে সকল কোম্পানিকে, মানে ওই সময় থেকে কমপ্লাই শুরু আর কি। এবং এটার দিছিলেন কে, এটার অর্ডার দিছিলেন আপনার অন বাই দ্য অর্ডার অফ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডক্টর মিস্টার খায়রুল হাসান চেয়ারম্যান ছিলেন ওই সময়। আপাতত মানে হাই লেভেলে তো মোটামুটি আইডিয়া আসছে একটু নাকি, একদিনেই পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে না, এটার বাস্তব লাইফের কাজ, রিয়েল লাইফের কাজ, এটা নিয়ে ডিটেইলিং করতে হবে, আলোচনা করতে হবে, পড়াশোনা করতে হবে। বাট পরীক্ষার জন্য আমাদের সার্টিফিকেট লেভেল পরীক্ষার জন্য কি কি প্রশ্ন আসবে আমরা তো পরে আলাপ করবোই, আমরা রিভিউ সেশনে আসবো, রিভিউ সেশনে ডিসকাস করব, এবং প্রশ্নের প্যাটার্ন হবে কেমন হবে ওইটা নিয়ে আলাপ করব। বাট এখন শুধুমাত্র হাই লেভেলে আপনার একটু আইডিয়া জেনারেট হইলে দ্যাট উড বি এক্সপেক্টেড ফ্রম ইউ রাইট নাও। আমাদের আরেকটু বাকি আছে, একটু দেখে নেই। হোয়াট ইজ এক্সটার্নাল অডিটর? এক্সটার্নাল অডিট, এক্সটার্নাল অডিট আর ইন্টারনাল অডিট কি সেম জিনিস? না স্যার, স্যার ইন্টারনাল অডিট সংস্থার সদস্য এমপ্লয়িরাই মাধ্যমে করে, আর এক্সটার্নাল অডিট একেবারে একটা আলাদা ফার্ম এসে স্বাধীনভাবে কাজটা করে। আলাদা ফার্ম কি এইভাবে মানে আপনার ইচ্ছায় চলে আসে, চার্টার্ড নিজে নিজে অ্যাকাউন্টেন্ট চলে ফার্ম। আসে? ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কি নিজে নিজে ঘুরতে ঘুরতে চলে আসে, না তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়? অ্যাপয়েন্টমেন্ট করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে স্যার দেওয়া হয় যে যারা কে আগ্রহী অ্যাপয়েন্ট করবে, তারা মানে কে অ্যাপয়েন্ট, এটা শেয়ার হোল্ডাররা অ্যাপয়েন্ট করে। কখন অ্যাপয়েন্টমেন্ট করে? ইয়ার এন্ডে। ইয়ার এন্ডে কখন, কোন অ্যানুয়াল জেনারেল মিটিং এ AGM অ্যানুয়াল জেনারেল মিটিং, এক্স্যাক্টলি শেয়ার হোল্ডাররা অ্যানুয়াল জেনারেল মিটিং এ একজন এক্সটার্নাল অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট করে। ওই এক্সটার্নাল অডিটর কে কে অ্যাপয়েন্টমেন্ট হইতে পারে, তার প্রপোজালটা কে দেয়? এটা বোর্ড অফ ডাইরেক্টর থেকে আসে। সিএফও এন্ড হ্যাঁ। সিইও না 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 না, এটা অডিট স্যার, ইন্টারনাল অডিটর ইন্টারনাল অডিট না, অডিট কমিটি, স্যার, ইন্টারনাল অডিট কমিটি, সরি স্যার। ইন্টারনাল অডিট কমিটি না, বোর্ড অফ ডিরেক্টরের সাব কমিটি, অডিট কমিটি। বোর্ড অফ ডিরেক্টরের সাব কমিটি থাকে না একটা অডিট কমিটি? জি স্যার। আর কোম্পানির ইন্টারনাল অডিট রিপোর্ট করে কাকে? ইন্টারনাল অডিট রিপোর্ট করা হয় সিওএফও, না না সিইও থেকে। না, ম্যানেজমেন্ট ডিরেক্টরদের স্যার করা হয়, ইন্টারনাল ভিতরে ডিরেক্টরদের কাছে পেশ করা হয়। আপনার বোর্ড অফ ডিরেক্টর কি স্যার? ইন্টারনাল অডিটর রিপোর্ট করে অডিট কমিটিকে। অডিট কমিটি রিপোর্ট করে কাকে? অডিট কমিটি বোর্ড অফ ডাইরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর কি? ইয়েস। সো অডিটটা কমপ্লায়েন্স এন্ড অডিট যদি স্পেসিফিক এটা অডিট রিলেটেড, এটা পুরো বোর্ড অফ ডিরেক্টর এটার জন্য রেসপন্সিবল থাকে না। বোর্ড অফ ডিরেক্টর একটা ছোট সাব কমিটি করে দেয় অডিট কমিটি, ওই অডিট কমিটির কাছে জবাবদিহি করে আপনার কে, মানে আপনার ওই যে ইন্টারনাল অডিট আলটিমেট তো বোর্ড অফ ডিরেক্টরের কাছে যায়। সো ওই অডিট কমিটির সরাসরি বোর্ড অফ ডিরেক্টরের কাছে গিয়ে হাজির হয়ে যায় না, সরি, মানে ইন্টারনাল অডিটর সে রিপোর্ট করে কাকে? অডিট কমিটিকে। আর
কোম্পানির ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট এই রিলেটেড ইস্যুগুলি দেখে কারা? বোর্ড অফ ডিরেক্টরের সাব কমিটি, অডিট কমিটি। কমিটি অডিট কমিটি 2-3-4টা ফার্ম থেকে কি নেয়, মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নেয় যে আমাদের অডিটের এই এরিয়া এত টাকার এত কোটি টার্নওভার, আমাদের বিজনেসটা এমন, আমাদেরকে অডিট করার জন্য অডিট ফার্ম থেকে কি করে, মানে প্রপোজাল সংগ্রহ করে, মানে ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, কোন কোন অডিট ফার্ম অডিট করতে চায়। এটা আবার দরপত্র আহ্বান করা হয়, পত্রিকায় খুললে দেখবেন ইউআই দেখবেন, ইওআই মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, যে কারা কারা আমাদের এই অডিটটা করতে চান, আপনারা আপনাদের কি কি করেন, প্রপোজাল জমা দেন। সো প্রপোজাল যাচাই বাছাই করে, লেটসে 10-12টা ফার্ম অ্যাপ্লাই করলো, যাচাই বাছাই করে 3টা অডিট ফার্মকে অডিট কমিটি কি করে, মানে অডিট নির্ধারণ কমিটি করে। বোর্ড অফ ডিরেক্টরের কাছে দেয় এবং সেটা অ্যানুয়াল জেনারেল মিটিং এর উত্থাপন হয় যে এই অনেকগুলি ইউআই আসছে, এর মধ্যে থেকে আমরা 3টা অডিট ফার্মকে যোগ্য মনে করেছি, 3টা অডিট ফার্মের নাম প্রকাশ করছি এবং তারা এত টাকায় অডিট করতে চায়। সো ওই তাদের রেমুনারেশন এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট এটা এজিএম এ কি হয়, শেয়ার হোল্ডাররা কি করে, পাস করে। মানে এটা পাস করবে কারা, ওই যারা মালিকরা পাস করবে না অন্যরা পাস করবে? মালিক চাহিদা করবে স্যার, মালিক কারা? শেয়ার হোল্ডার। ওকে, সো আপনার